বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, ময়মনসিংহ জেলা স্কুল। আমি পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের কতগুলো ক্লাস করছিলাম এই ময়মনসিংহ অনলাইন স্কুলে। আমরা আজকে একটা লাস্ট টপিক্সের কয়েকটা, একবারে অধ্যায়ের লাস্টের দিকের কয়েকটা টপিক্স নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা সকলে আমার সাথে থাকবে। তো আমরা আসি প্রথমে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ যাকে বলে স্পেসিফিক হিট। আপেক্ষিক তাপটা সাধারণত এস দিয়ে প্রকাশ করে। আপেক্ষিক তাপ, আপেক্ষিক বলতেই এখানে স্পেসিফাই করা, একটা নির্দিষ্ট করা। আমরা দেখব যে কোনো একটা বস্তু, আমরা যদি প্রথম আপেক্ষিক তাপের সংজ্ঞাটা দেখি, যে কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 কেলভিন, কোন বস্তুর একক ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। দেখো, আমরা একটা বস্তু নিব, এই বস্তুর ভর হবে একক ভর এবং তাপমাত্রাটা আমি বাড়াবো 1 কেলভিন। যত তাপমাত্রা ছিল আমরা তাপমাত্রা বাড়াবো 1 কেলভিন। এইটুকু তাপমাত্রা বাড়াইতে যতটুকু তাপের প্রয়োজন হবে তাকে আমরা বলবো ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। তাহলে আমরা যদি এই সংজ্ঞা অনুযায়ী আমরা দেখি, এটা তোমরা দেখো যে এই সংজ্ঞার সাথে এই ব্যাপারটা ম্যাচ করবে। যেমন যদি m কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা ধরো T2 মাইনাস T1 কেলভিন, T2 মাইনাস T1 কেলভিন বাড়াতে তাপ লাগে কিউ পরিমাণ। m কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা T2 মাইনাস T1 কেলভিন বাড়াতে যদি তাপ লাগে কিউ পরিমাণ, তাহলে আমরা যদি এটা ঐকিক নিয়মে করি, আমরা যদি এটাকে m কেজি রাখি, m কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন, যেটা আমি ডিফাইন করছিলাম, জাস্ট সি 1 কেলভিন বাড়াইতে তাপ লাগে কিউ বাই এম পরিমাণ। এখন আমাদের সংজ্ঞায় 1 কেলভিন ছিল, এবার আমরা একক ভর যদি নেই 1 কেজি, যেটাকে বলে, তাহলে m কেজি না হয় যদি এটা, আমার ক্যালকুলেশনটা, এটা যেহেতু 1 কেলভিন হিসাব করেছি, তাহলে এটা হবে T2 মাইনাস T1। এবার যদি আমরা এই ক্যালকুলেশনটা এরকম করি যে
এখানে এম কেজির জায়গায় যদি আবার 1 কেজি নিয়ে আসি, 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, তাহলে এটা সমীকরণটা কিরকম হবে? Q বাই m ইন্টু T2 মাইনাস T1। এবার তোমরা একটু দেখো, এটা হলো আপেক্ষিক তাপের সংজ্ঞা, যে কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। তাহলে আমরা প্রথম দেখলাম যে মনে করলাম যে এরকম যে m কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা T2 মাইনাস T1 কেলভিন বাড়াইতে তাপ লাগে Q পরিমাণ। আমি যদি m কেজি রাখি 1 কেলভিন যদি বাড়াই তাহলে Q বাই T2 মাইনাস T1, আর যদি আমি 1 কেজি রাখি 1 কেজি ভরের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াই তাহলে Q বাই m ইনটু T2 মাইনাস T1। এখন এটা এই লাস্টের লাইনটা এরকম যে একটা বস্তু, এই বস্তুর 1 কেজির তার ভর এবং তাপমাত্রা বাড়াইছি 1 কেলভিন, তাহলে তার তাপ লাগছে এইটুকু পরিমাণ Q বাই m ইনটু T2 মাইনাস T1। তাহলে আপেক্ষিক তাপকে যদি আমি S দ্বারা প্রকাশ করি তাহলে S ইকুয়াল টু হবে Q বাই m ইনটু T2 মাইনাস T1। দেখো এই সংজ্ঞাটা কিন্তু এই লাইনটাই ছিল। সো আমরা লিখতে পারি S ইকুয়াল টু Q বাই m ইনটু T2 মাইনাস T1। তাহলে আমরা এবার আপেক্ষিক তাপের একটা সমীকরণ দেখলাম। এবার আমরা দেখব যে এই আপেক্ষিক তাপের একক কিরকম হইতে পারে, আপেক্ষিক তাপের মাত্রা কিরকম হইতে পারে, এগুলো আমরা একটু দেখব। আমরা যদি এবার আপেক্ষিক তাপের একক দেখি, আমরা এটা মুছে দিলাম, যদি এরকম দেখি আমরা আপেক্ষিক তাপের একক, আমরা আপেক্ষিক তাপের একটা সমীকরণ পেয়েছিলাম যে S ইকুয়াল টু Q বাই m ইনটু T2 মাইনাস T1। S ইকুয়াল টু Q বাই m ইনটু T2 মাইনাস T1, এটা আমরা সংজ্ঞা থেকে এই সমীকরণটা পেয়েছি। এবার আমরা যদি S তো স্পেসিফিক হিট, দ্যাট মিন্স আপেক্ষিক তাপ, এবার ডান পাশের যে Q m T2 মাইনাস T1 এই এককগুলোর মান যদি আমি বসাই এবং যদি সূচকীয় নিয়মে স্ট্রেট লাইনে নিয়ে আসি তাহলে আমরা আপেক্ষিক তাপের একক পাবো। তাহলে আমরা এটা কিভাবে করব? এবার দেখো, আমরা জানি তাপের একক, তাপ এক প্রকার শক্তি, সুতরাং তাপের একক হলো জুল, আবার বলের একক হলো কেজি, আর T2 মাইনাস T1 মানে এটা হলো তাপমাত্রা, আমরা জানি তাপমাত্রার একক কেলভিন। তাহলে আমরা যদি সূচকীয় নিয়মের উপরের দিকে উঠাই তাহলে হলো জুল পার কেজি পার কেলভিন। তাহলে আপেক্ষিক তাপের একক হবে, আপেক্ষিক তাপের একক হবে জুল পার কেজি বা পার কিলোগ্রাম পার কেলভিন। এবার আমরা দেখব যে এই আপেক্ষিক তাপের সাথে সম্পর্কিত এই অধ্যায়ের আরেকটা টার্মস হলো তাপ ধারণ ক্ষমতা। আমরা এবার একটু তাপ ধারণ ক্ষমতাকে দেখব। আমরা দেখলাম কি আপেক্ষিক তাপ কাকে বলে, আপেক্ষিক তাপের সমীকরণ, আপেক্ষিক তাপের একক। এবার আমরা দেখব তাপ ধারণ ক্ষমতা, এটাকে বলে তোমার হিট ক্যাপাসিটি। এটা হলো তোমার তাপ ধারণ ক্ষমতা। এই তাপ ধারণ ক্ষমতাকে সাধারণত সি দ্বারা প্রকাশ করে। দেখো তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা হলো, ওইখানে ছিল কোন বস্তুর একক ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন ছিল সেটা ছিল আপেক্ষিক তাপ। এটার মাঝে জাস্ট 1 কেলভিনই বাড়াবো, কিন্তু কোন বস্তুর তাপমাত্রা একক ভর হবে না, জাস্ট কোন বস্তুর। তাহলে আমরা কিরকম লিখবো? কোন বস্তুর
যে কোনো বরে, তাহলে যে কোনো বরে লেখা দরকার নাই, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। আমরা যদি এই সংজ্ঞাটার কথা এবার ওইরকম ঐকিকে চিন্তা করি, যেরকম দেখো যে আমরা যদি এরকম লিখি যে কোনো বস্তুর তাপমাত্রা বা m কেজি ভরের কোনো বস্তুর, যদি এটা লিখি m কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা T2 - T1 কেলভিন বাড়াতে তাপ লাগে Q পরিমাণ, যদি এরকম লাগে তাহলে ঠিক যদি m কেজি আমি রেখে দিই, m কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে তাপ লাগবে Q বাই T2 - T1। আমরা m কেজিটারে ঠিক রাখলাম, কারণ সংজ্ঞায় ছিল কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। তাহলে m কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা যদি T2 - T1 কেলভিন বাড়াইতে Q পরিমাণ তাপ লাগে, তাহলে m কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে Q বাই T2 - T1 পরিমাণ তাপ লাগবে। সো আমরা তাপ ধারণ ক্ষমতার সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি, C = Q বাই T2 - T1। এবার আমরা যেরকম আপেক্ষিক তাপের একক বের করছিলাম, ঠিক সিমিলার আমরা এরকম তাপ ধারণ ক্ষমতার C এর ডান পাশের যে রাশিমালাটুকু আছে এইটুকুর একক যদি বের করি তাহলে আমাদের তাপ ধারণ ক্ষমতার একক বের হবে। তো আমরা এবার দেখি যে তাপ ধারণ ক্ষমতার একক কিরকম হয়। আমরা দেখব তাপ ধারণ ক্ষমতা, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম তাপ ধারণ ক্ষমতা C = Q বাই T2 - T1। এবার আমরা যদি Q এর একক জানি, Q হলো তাপ, যে তাপ লাগে, তাহলে তাপের একটা এক প্রকার শক্তির একক জুল, আর T2 - T1 মানে তাপমাত্রা, এটা হলো কেলভিন, সুতরাং এটার একক হলো জুল পার কেলভিন। একটু লক্ষ্য করো যে আপেক্ষিক তাপের একক ছিল জুল পার কেজি কেলভিন, আর তাপ ধারণ ক্ষমতার একক হলো জুল পার কেলভিন। আমরা দুইটা পাই সিমিলার রাশি, এই জন্য আমরা দুইটা নিয়ে আলোচনা করলাম, দুইটারই একক দেখলাম। এবার আমরা দেখব যে এই যে আমরা যে আপেক্ষিক তাপ পড়লাম, স্পেসিফিক হিট, যে হিটটা স্পেসিফাই করে দিছি আমরা যে জাস্ট 1 কেজি ভরের জন্য, আর এটা পড়লাম আমরা হিট ক্যাপাসিটি, যেটা তাপ ধারণ ক্ষমতা। আমরা দেখব এই তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মাঝে কোনো ধরনের রিলেশন বিল্ড আপ করা যায় কিনা। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার সম্পর্ক, আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার কি ধরনের সম্পর্ক হতে পারে, তাহলে আমরা দেখি যে ধরো আপেক্ষিক তাপ হলো S, তাপ ধারণ ক্ষমতা হলো C। আমরা আপেক্ষিক তাপের একটা সমীকরণ পেয়েছিলাম, আমরা আপেক্ষিক তাপের সমীকরণ পেয়েছিলাম S = Q বাই m × T2 - T1। এটা আমরা আপেক্ষিক তাপ থেকে জানি, এটা যে আপেক্ষিক তাপ যদি আমরা লিখি আপেক্ষিক তাপ S = Q বাই m × T2 - T1। এবার আমরা যদি এই সমীকরণটাকে একটু ফ্র্যাকশন করি, একটু যদি ভাঙি, আমরা তো এরকমও লিখতে পারি যে 1/m × Q বাই T2 - T1। আমরা যদি এরকম লিখি
তাহলে এটা কিরকম হয় s ইকুয়াল টু 1/m q বাই t2 মাইনাস t1। তো তোমরা দেখো যে আমরা জানি তাপ ধারণ ক্ষমতা c ইকুয়াল টু q বাই t2 মাইনাস t1। সুতরাং এই যে রাশিটুকুর পরিবর্তে আমি c লিখতে পারবো। যদি c লিখতে পারি তাহলে s ইকুয়াল টু 1/m ইনটু c। c যদি তাপ ধারণ ক্ষমতা হয় তাহলে আমরা এটা লিখতে পারি s ইকুয়াল টু c বাই m। সুতরাং c ইকুয়াল টু ms। আমরা তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের এই ধরনের রিলেশনও বিল্ড আপ করতে পারি। তো আমরা যে আপেক্ষিক তাপ পড়েছিলাম, আমরা এবার কতগুলা বস্তুর আপেক্ষিক তাপ তোমাদের জন্য লিখে দেব। খুব দুঃখজনক হলো তোমাদের এই নতুন বইটার মাঝে অনেকগুলো আপেক্ষিক তাপ নাই। সুতরাং আমরা এই আপেক্ষিক তাপগুলা নতুন বই অন্য একটা পুরনো বই থেকে কালেক্ট করা আমরা এই তাপগুলো এবার লিখবো। দেখো কতগুলো আপেক্ষিক তাপ তোমাদের জানা আছে, তারপরেও দেখো যেমন পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ এটা হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। তো বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি কেলভিন। আমরা জানি তামা বা কপার, তামারই লিখি আমরা, তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি কেলভিন। এবার আমরা আরো কতগুলো আপেক্ষিক তাপ লিখতে পারি, যেমন ধরো পিতলের আপেক্ষিক তাপ। আমরা যদি পিতলের আপেক্ষিক তাপ লিখি, পিতলের আপেক্ষিক তাপ 380 জুল পার কেজি কেলভিন। আমরা এরকম লিখতে পারি যে স্বর্ণের আপেক্ষিক তাপ ইকুয়াল টু 130 জুল পার কেজি কেলভিন। স্বর্ণ এবং সীসার আপেক্ষিক তাপ একই রকম, সীসার আপেক্ষিক তাপ 130 জুল পার কেজি কেলভিন। আমরা লিখতে পারি যে তোমার রূপার আপেক্ষিক তাপ, এটা হলো 230 জুল পার কেজি কেলভিন, তোমাদের আরো লাগতে পারে এরকম, তোমাদের বইয়ে পাবা তোমরা হয়তো বা। যেমন লোহার আপেক্ষিক তাপ 450, কোথাও এটা ভেরি করে, কোথাও অন্যরকম লেখা। তোমরা এরকম কতগুলো আপেক্ষিক তাপ দেখতে পারো। যেমন অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ বলতে পারি আমি, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ, এটা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ হলো তোমার 910 জুল পার কেজি কেলভিন। আমরা এরকম কতগুলো আপেক্ষিক তাপ মনে রাখবো। এবার আসি আমরা নতুন আরেকটা টপিকস, সেটা হলো ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতিটা হলো, যদি আমরা দুইটা বস্তু ভিন্ন তাপীয় অবস্থায় আছে, এরকম দুইটা বস্তুকে যদি আমি পরস্পর সংস্পর্শে আনি এবং এইখান থেকে যদি তোমার কোনোভাবে তাপ নষ্ট না হয়, কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া না ঘটে, তাহলে উচ্চ তাপের বস্তুটি তাপ বর্জন করবে এবং নিম্ন তাপের বস্তুটি তাপ গ্রহণ করবে। এবং এই যে গ্রহণ এবং বর্জনের তাপ, এই এতক্ষণ পর্যন্তই গ্রহণ বর্জন চলবে যতক্ষণ পর্যন্ত দুইটা তাপ সমান না হয়। অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা বলতে পারবো যেটা গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তো আমরা যদি এবার মূলনীতিটা দেখি, যদি গ্রহণ এবং বর্জনের সময়, যদি গ্রহণ এবং বর্জনের সময়
কোনো তাপ নষ্ট না হয়, কোনো তাপ নষ্ট না হয়, যদি গ্রহণ এবং বর্জনের সময় কোনো তাপ নষ্ট না হয়, কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া না ঘটে, তবে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া না ঘটে, তবে ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে তোমরা দেখো, যদি গ্রহণ এবং বর্জনের সময় কোনো তাপ নষ্ট না হয় এবং কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া না ঘটে, তবে ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে অথবা আনা হলে যে বস্তুর তাপমাত্রা বেশি, যে বস্তুর তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করবে, এবং যে বস্তুর তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে। আমি আগে যে বলতেছিলাম, যদি গ্রহণ এবং বর্জনের সময় কোনো তাপ নষ্ট না হয় এবং কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া যদি না ঘটে, তবে ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু তাপীয় সংস্পর্শে আনলে যে বস্তুর তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করবে এবং যে বস্তুর তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে। তাপের এই গ্রহণ বা বর্জন যদি দেখা যায়, তাপের এই গ্রহণ এবং বর্জন চলতে থাকবে যতক্ষণ না সকল বস্তুর তাপমাত্রা সমান হয়। অর্থাৎ গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। এটাই ক্যালোরিমিতির মূল নীতি। আমরা যে কথা বলতেছিলাম, যদি গ্রহণ এবং বর্জনের সময় কোনো তাপ নষ্ট না হয়, মানে অন্য কোনো ভাবে পরিবেশে যদি তাপ না চলে যায়, অবশ্য এই ক্যালোরিমিতির মূলনীতি পড়ার আগে আমাদের ক্যালোরিমিটার সম্বন্ধে জানা দরকার ছিল। বিজ্ঞানী রেনো এই ক্যালোরিমিটারটা প্রথম আবিষ্কার করছে। এটা ক্যালোরিমিটারের 3টা পার্ট ছিল। আচ্ছা, যাই হোক, ওই রেনোর ক্যালোরিমিটারটা থেকে এই ক্যালোরিমিতির মূলনীতি আসছে। যদি গ্রহণ এবং বর্জনের সময় কোনো তাপ নষ্ট না হয় এবং কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া যদি না ঘটে, যে দুইটা বস্তুকে আমি সংস্পর্শ করতেছি, তবে ভিন্ন তাপমাত্রার দুইটা বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে যে বস্তুর তাপমাত্রা বেশি হবে সে তাপ বর্জন করবে, যে বস্তুর তাপমাত্রা কম হবে সে তাপ গ্রহণ করবে। এবং এই গ্রহণ এবং বর্জন চলতে থাকবে যতক্ষণ না সকল বস্তুর তাপমাত্রা সমান হয়। অর্থাৎ সব সময় ক্যালোরিমিটারের ক্ষেত্রে বা ক্যালোরিমিটারের মূলনীতি হবে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। এবার আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স যখন সলিউশন করব, তখন দেখব যে
একটা ধরো কোনো একটা পাত্রে গরম লোহা দণ্ড আমি রেখে দিলাম, তো লোহার দণ্ড তাপ বর্জন করবে, ক্যালোরিমিটার তাপ পানি এবং পাত্র তাপ গ্রহণ করবে। তো আমরা যদি 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 গৃহীত তাপ ইকুয়াল টু Q1 হয় এবং বর্জিত তাপ যদি Q2 হয়, তাহলে এরকম ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা কিন্তু ইজিলি এই তাপ বের করতে পারবো। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কি হবে? ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা কি লিখবো? Q1 ইকুয়াল টু Q2। এই Q1 ইকুয়াল টু Q2 টাই হবে ক্যালোরিমিতির মূলনীতি। এবার মনে করো যে আমরা কোনো বস্তু, ধরো যে কোনো একটা জায়গায়, ধরো এখানে পানি আছে, এই জায়গাটায় একটা পানি আছে, এইটুকু পানি। এবার এটা একটা লোহার দণ্ড, এটা লোহার যদি দণ্ড হয়, এটা টেম্পারেচার হলো ধরো এটা 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর পানি নর্মালি পানি থাকে তোমার 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থাকে। বা এই পানিটাকে যদি আমি 4 ডিগ্রি না ধরি, এটা যদি আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি ধরি, এখন এই লোহার দণ্ডটা যদি এইখানে এসে পড়ে এবং এটার ভর যদি ধরো 1 কেজি হয়, আর এইটার ভর যদি তোমার পানির ভর যদি 5 কেজি হয়, পানির ভর যদি 5 কেজি হয়, লোহার আপেক্ষিক তাপ যদি 450 হয়, S ইকুয়াল টু 450 জুল পার কেজি কেলভিন। আর পানি যেহেতু এটা যেহেতু পানি, তাহলে পানির আপেক্ষিক তাপ আমরা জানি এটা হলো 4200 জুল পার কেজি কেলভিন। তোমরা একটা চিত্রটা লক্ষ্য করো, এটা একটা বিকার, এই বিকারে 5 কেজি পানি আছে। 5 কেজি পানির তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি এরকম হয়, তাহলে এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে যখন 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার লোহার দণ্ডটা আমি ফেলবো, তখন লোহার দণ্ড তাপ বর্জন করবে, পানি তাপ গ্রহণ করবে। এবার কথা বলো, এবার লোহার দণ্ড তাপ বর্জন করবে, পানি তাপ গ্রহণ করবে। তাহলে আমরা কিউটা কিভাবে বের করব? আমরা এই কিউটা বের করে আমাদের ক্লাসটা শেষ করব। দেখো, আমাদের দরকার কি? তাপ গ্রহণ এবং বর্জন, অর্থাৎ কিউ এর ভ্যালুটা দরকার। আমরা একটু আগে যখন ক্যালোরিমিতির মূলনীতি পড়তেছিলাম, তখন আপেক্ষিক তাপ পড়ছি, তাপ ধারণ ক্ষমতা পড়ছি। আপেক্ষিক তাপ থেকে আমরা জানি S ইকুয়াল টু কিউ বাই m ইন্টু T2 মাইনাস T1। এবার যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, কিউ ইকুয়াল টু ms T2 মাইনাস T1। এবার তুমি এই কিউটা দিয়ে তুমি গৃহীত তাপ এবং বর্জিত তাপ দুইটাই তুমি বের করতে পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং প্রাণপ্রিয় ভিউয়ার যারা আছেন, আমি আজকে এই পদার্থবিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাবের ক্লাসটা এখানেই শেষ করছি। আমাদের ময়মনসিংহ শহরের অনলাইন স্কুল আরো অনেক দূরে গিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।